মানব সৃষ্টির সূচনালগ্ন থেকে হিসাব রাখার প্রয়োজনীয়তা অনুভব করেছে। হিসাবের প্রয়োজনে গণনার ধারা চলে আসছে। গণনাকে প্রতীকের সাহায্যে রূপ দেওয়ার জন্য সংখ্যার উৎপত্তি হয়েছে। আসল কথা হলো, কখন, কোথায়, কিভাবে সংখ্যার উৎপত্তি হয়েছে তার সঠিক ধারণা জানা যায়নি। স্বাভাবিক সংখ্যা নিয়ে গণনা শুরু হলেও সময়ের ব্যবধানে নতুন নতুন সংখ্যার লিখন পদ্ধতি প্রকাশ পেয়েছে। আমরা সেই ধারাবাহিকতায় সিলেবাসের আওতায় আজ আমরা বাস্তব সংখ্যা ও অসমতা নিয়ে আলোচনা করব। বাস্তব সংখ্যা ও অসমতা দুটি জিনিস বোঝার জন্য আমাদেরকে সংখ্যা সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। প্রথমেই দেখো, বাস্তব সংখ্যা বলতে কি বুঝো? আমরা জটিল সংখ্যা ছাড়া আমরা যত ধরনের সংখ্যা নিয়ে কাজ করি সবগুলোই বাস্তব সংখ্যা। আর বাস্তব সংখ্যার সেট দ্বারা সংখ্যা সূচিত করা হয়। এখানে দেখো, আমরা উদাহরণ হিসাবে নিচে r = -infinitive ... -3 -2.501√2 epsilon pi 7 ... infinitive এই যে অনেকগুলা সংখ্যা আমরা বসিয়েছি, তাই হচ্ছে বাস্তব সংখ্যা। এখন আমাদের চিনতে হবে বাস্তব সংখ্যা কোনটি, জটিল সংখ্যা কোনটি। তাহলে এখানে প্রশ্নতে যাই আসুক, আমরা জটিল সংখ্যা বা বাস্তব সংখ্যা দেখেই বুঝতে হবে। সেটার উপরেই আজকের ক্লাসের আলোকপাত। দেখো, বাস্তব সংখ্যাকে দুভাগে ভাগ করা হয়েছে। বাস্তব সংখ্যাকে দুভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে মূলদ সংখ্যা, যাকে ইংলিশে বলে রেশিওনাল নাম্বার, আর আরেকটি হচ্ছে অমূলদ সংখ্যা, যে ইরেশনাল নাম্বার বলে। আমরা আগে জানি মূলদ সংখ্যা কি। মূলদ সংখ্যা হলো যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়। এখানে কিন্তু p/qটা হচ্ছে দুটোই p এবং q ইন্টিজার নাম্বার, মানে পূর্ণ সংখ্যা। এখানে z দ্বারা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা বলা হয়েছে। আর q ≠ 0, q কে কখনো 0 হবে না। তাহলে আমরা কখনো যদি কোনো সংখ্যাকে p/q আকারে প্রকাশ করি তখন তাকে মূলদ সংখ্যা বলা হয়। মূলদ সংখ্যাকে q দ্বারা প্রকাশ করা হচ্ছে। অন্য কথায়, কোনো সংখ্যাকে সমাপ্ত দশমিক অথবা আবৃত্ত দশমিকে প্রকাশ করা গেলে তাকে মূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যা এখানে q = দেয়া আছে -infinitive ... -3 -2.5012 2 এবং 3 এর উপরে এখানে দেখো পৌনঃপুনিক চিহ্ন 2.23, এই 2, 3 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে .. তাইলে দেখা গেল এখানে মূলদ সংখ্যার মধ্যে মাইনাস ভ্যালু থাকতে পারে, আবার 2.5ও থাকতে পারে, 0 আছে, আবার পৌনঃপুনিক সংখ্যা 2.23 পৌনঃপুনিক সংখ্যাটাও থাকতে পারে। তাহলে মূলদ সংখ্যা যদি এইরকম হয়, অমূলদ সংখ্যাটা কি? দেখো, অমূলদ সংখ্যা এখানে কি বলছে, যা হচ্ছে ইরেশনাল নাম্বারস, যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না। এখানে বলছে এটাকে p/q আকারে প্রকাশ করা যায় না।
তাদেরকে অমূলদ সংখ্যা বলে। এখানে পিকিউটা আগের মতোই ইন্টিজার নাম্বার হবে পিকিউ, আর কিউ নট ইকুয়াল টু 0। অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে মূলদ সংখ্যাগুলো যদি বাদ দিলে যা পাওয়া যায় সেই সংখ্যার সেটটাই হচ্ছে অমূলদ সংখ্যা। এজন্য এখানে আর মাইনাস কিউ রিয়েল নাম্বার, আর কিউটা হচ্ছে, আমরা এখান থেকে কিউ বাদ দিয়ে দিলাম, বলতে মূলদ সংখ্যা বাদ দিয়ে দিলাম, যা থাকলো বলতে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এখানে কিউ প্রাইমটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে রিয়েল নাম্বার থেকে আমরা মূলদ সংখ্যাগুলো বাদ দিলেই আমরা পাচ্ছি অমূলদ সংখ্যা। তা অন্য কথায় আমরা কোনো সংখ্যাকে সমাপ্ত বা আবৃত্ত দশমিকে প্রকাশ করে বা করা না গেলে তাকে অমূলদ সংখ্যা বলে। এখানে কিউ প্রাইম এর মান আমরা ধরে নিলাম মাইনাস ইনফিনিটিভ √2 √3 ই পাই এপসাইলন। এইগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। দেখো √2 √3 ই পাই এর মান ইনফিনিটিভ, এগুলা সবই হচ্ছে অমূলদ সংখ্যার উদাহরণ। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম ওই ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা। এখানে দেখো পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি? পূর্ণ সংখ্যাকে আমরা ইন্টিজার বা এটাকে সেট অফ ইন্টিজার বা হোল নাম্বারস ও বলে। একে জেড বা আই দ্বারা প্রকাশ করা হয়। এখানে দেখো জেড এর মানটা হচ্ছে মাইনাস ইনফিনিটিভ ডট ডট -3 -2 -1 0 1 2, মানে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা। শূন্য সবগুলোই হচ্ছে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সেটকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, আর একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট। ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটকে আমরা জেড প্লাস বা আই প্লাস দ্বারা প্রকাশ করে থাকি। এখানে দেয়া আছে দেখো জেড প্লাস ইকুয়াল টু 1 2 3 ইনফিনিটিভ। এখানে নিচে দেয়া আছে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটকে আবার স্বাভাবিক সংখ্যাও বলা যেতে পারে, যাকে এন দ্বারা সূচিত করা হয়। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এখন দেখো আমরা যদি এখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট, যা হচ্ছে সেট অফ নেগেটিভ ইন্টিজার্স, জেড মাইনাস বা আই মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। এখানে দেখো ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেটের উদাহরণ দেওয়া মাইনাস ইনফিনিটিভ -3 -2 -1। এখানে দেখো শূন্য বা ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার মধ্যস্থকারী একটি নিরপেক্ষ অঙ্ক। আবার বলি, শূন্য, ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার মধ্যাবস্থানকারী একটি নিরপেক্ষ অঙ্ক। মানে শূন্যটা হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার মধ্য স্থানে অবস্থান করে, সেটা একটি নিরপেক্ষ অঙ্ক। শূন্যকে সংখ্যা হিসেবে বিবেচনা করা হলে শূন্য একটি জোড় সংখ্যা। একটা ইম্পর্টেন্ট বিষয়, শূন্যকে যদি কখনো সংখ্যা হিসেবে বিবেচনা করা হয় তাহলে সেটি একটি হচ্ছে জোড় সংখ্যা। তাহলে আমরা বুঝলাম ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট কোনগুলা হতে পারে। এখন দেখো এখানে কিছু সিদ্ধান্ত, যে সিদ্ধান্তগুলো আমরা আলোচনা করব। n subset of z subset of q subset of r এর মানেটা আসলে কি? n হচ্ছে ন্যাচারাল নাম্বার, z হলো, আমরা z কি পড়ে আসলাম বা q কি পড়ে আসলাম আর r কি পড়ে আসলাম, আবার রিভাইজে যাই। আমরা দেখো q মূলদ সংখ্যাকে প্রকাশ করছি, q প্রাইম অমূলদ সংখ্যা, z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। তাহলে এখানে যে
এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, জেডটা হচ্ছে পূর্ণ সংখ্যা, কিউটা হচ্ছে মূলদ সংখ্যা, আর আরটা হচ্ছে কি রিয়েল নাম্বার। মানে ন্যাচারাল নাম্বার সাবসেট অফ ইন্টিজার নাম্বার, ইন্টিজার নাম্বার সাবসেট অফ মূলদ সংখ্যা, আর মূলদ সংখ্যার সাবসেট হচ্ছে বাস্তব সংখ্যা। তাইলে দেখো সবগুলা কিন্তু ওই রিয়েল নাম্বারের মধ্যেই আছে, মানে বাস্তব সংখ্যার মধ্যে আছে। 2 নম্বরটা দেখো, কিউ ইউনিয়ন অফ কিউ প্রাইম। কিউ এবং কিউ প্রাইমের যদি ইউনিয়ন আমরা বের করি তখন সেটা আমরা পাচ্ছি, সেটাও কিন্তু কি রিয়েল নাম্বার, কারণ কিউ হচ্ছে মূলদ আর কিউ প্রাইম অমূলদ সংখ্যা। 3 নম্বরে দেয়া আছে দেখো, কিউ ইন্টারসেকশন অফ কিউ প্রাইম ইকুয়াল টু অরি চিহ্ন, মানে এই দুইটার কমন উপাদান একটা কি অরি আসবে। অরি বলতে আমরা যার কোনো সেট নাই, ফাঁকা সেটকে আমরা অরি দ্বারা প্রকাশ করি। 4 নম্বরে দেয়া আছে জেড মাইনাস ইউনিয়ন, এখানে 0 ইউনিয়ন জেড প্লাস। এই জেড প্লাস হচ্ছে পজিটিভ ইন্টিজার আর জেড মাইনাস হচ্ছে নেগেটিভ ইন্টিজার। তাইলে দেখো প্রত্যেকটার ইউনিয়ন যদি নেই তাহলে আমরা পাচ্ছি একটা টোটালি পূর্ণ সংখ্যা, মানে ইন্টিজার, কারণ এখানে ধনাত্মক মানগুলো আছে, ঋণাত্মকও আছে, আবার শূন্যও আছে। তাহলে সবগুলা মিলে কিন্তু হয়ে যাচ্ছে আবার কি একটা পূর্ণ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন দেখি মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যাকে আমরা প্রাইম নাম্বার বলি। এখানে দেয়া আছে 1 থেকে বড় যে কোনো সংখ্যা, 1 থেকে বড় যে সংখ্যা সেটা হচ্ছে 1, এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। একে সাধারণত আমরা পি দ্বারা প্রকাশ করি, পি ইকুয়াল টু 2, 3, 5, 7, 11, 13। এখানে মনে রাখতে হবে 1 কখনো মৌলিক সংখ্যা হবে না। আবার আমি বলছি 1 থেকে বড় যে সংখ্যা 1 এবং ওই সংখ্যা ব্যতীত কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। একে পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইকুয়াল টু 2, 3, 5, 7, 11, 13। তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে 1 কখনো কি হয় না, মৌলিক সংখ্যা হয় না। তারপরে দেখো আমরা মৌলিক সংখ্যার সাথেই পাই কো প্রাইম নাম্বার বা সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা হচ্ছে দুটি সংখ্যার গুণনীয়ক 1 ভিন্ন অন্য কোনো সংখ্যা পাওয়া না গেলে তাদেরকে সহমৌলিক সংখ্যা বলে। আবার বলি, দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 ভিন্ন অন্য কোনো সংখ্যা পাওয়া না গেলে তাদেরকে সহমৌলিক সংখ্যা বলে। এখানে দেখো 2, 3 এই দুটার মধ্যে 1 ব্যতীত আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, গুণ করা যায়। তাহলে 2, 3 এর মধ্যে এমন গুণনীয়ক শুধু কত আছে, 1, যার কারণে এটা সহমৌলিক। 6, 7 এই দুটার মধ্যে দেখো এখানেও একইভাবে তাদের মধ্যে গুণনীয়ক শুধুমাত্র 1, তাহলে সেটা হচ্ছে কি সহমৌলিক। 9, 10 এই দুটা সংখ্যার মধ্যেও গুণনীয়ক শুধু 1, সেই কারণে এইগুলো হচ্ছে সহমৌলিক সংখ্যা। তাহলে আমরা বুঝলাম সহমৌলিক সংখ্যা কোনগুলো হতে পারে। দেখো এখানে আমরা ব্যবধি বা ইন্টারভাল যাকে বলে, ব্যবধি বা ইন্টারভাল, আমরা 4 ধরনের ব্যবধি ব্যবহার করে থাকি।
তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে বদ্ধ ব্যবধি, ক্লোজড ইন্টারভাল। এই ব্যবধিতে প্রান্তীয় বিন্দুগুলোর সংশ্লিষ্ট আলোচনার অন্তর্ভুক্ত, মানে প্রান্তীয় বিন্দুগুলোকেই আমরা ব্যবহার করে থাকি। এবং বদ্ধ ব্যবধি প্রান্তীয় সাহায্যে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি। এখানে দেয়া আছে উদাহরণ, দেখো এই ব্যবধিতে এ এর মানটা 3 সমান বা 7 থেকে ছোট, বা 7 এর কি সমান, 3 থেকে বড় হতে পারে, বা 7 থেকে কি হতে পারে, ছোট হতে পারে, বা সমান হতে পারে। এখানে আমরা যে চিহ্ন ব্যবহার করতেছি এইখানে আবার সেটাকে থার্ড ব্র্যাকেট দ্বারা আমরা 3, 7 দ্বারা এটাকে বদ্ধ ব্যবধি বোঝানো হচ্ছে। বদ্ধ ব্যবধির ক্ষেত্রে আমরা যে বিষয়টা ঘটে, চিত্র যখন আমরা অঙ্কন করি তখন আমরা 3 এবং 7 এই দুটোর মধ্যবর্তী টোটাল অংশকে আমরা বোল্ড করে থাকি, এবং যে আমরা বৃত্ত 3 উপরে এবং 7 উপরে যে বৃত্ত আমরা বসাই সেটাকে টোটালি আমরা কালো কলম দ্বারা পূর্ণ করে থাকি বদ্ধ ব্যবধির ক্ষেত্রে। আর বদ্ধ ব্যবধির ক্ষেত্রে এখানে যে লেস দেন ইকুয়াল, বদ্ধ ব্যবধিতে সবসময়ই লেস দেন ইকুয়াল ব্যবহৃত হবে, এবং এইখানে থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। আমরা যদি এখন খোলা ব্যবধিটা আলোচনা করি, খোলা ব্যবধি হচ্ছে ওপেন ইন্টারভাল। এই ব্যবধিতে প্রান্তীয় বিন্দুগুলোর সংশ্লিষ্ট আলোচনার অন্তর্ভুক্ত নয়। খোলা ব্যবধির প্রান্তীয় সাহায্যে ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী দ্বারা আমরা প্রকাশ করি। এখানে দেখো 3 এর মান, x এর মান বলছে 3 থেকে বড় এবং 7 থেকে ছোট। এখানে কিন্তু লেস দেন চিহ্ন শুধু আছে, আগেরটাতে লেস দেন ইকুয়াল ছিল, এখানে শুধু লেস দেন চিহ্ন, যার কারণে এটা হচ্ছে প্রথম বন্ধনী দ্বারা আবৃত এবং যাকে বলা হচ্ছে ওপেন ইন্টারভাল। এখানে দেখো, এখানেও আমরা 3 এবং 7 মধ্যখানে আমরা বোল্ড করেছি, কিন্তু যে বৃত্ত দ্বারা আবৃত করা হয়েছে এই বৃত্ত দুটা কিন্তু আমরা কালো কলম দ্বারা পূর্ণ করি নাই। তার ওপেন ইন্টারভেলের ক্ষেত্রে আমরা এইখানে কলম দ্বারা এটা পূর্ণ করব না, এটা ভিতরটা ফাঁকা রাখবো। এখানে দেখো দেয়া আছে বদ্ধ খোলা ব্যবধি, যেটা হচ্ছে হাফ ক্লোজড হাফ ওপেন ইন্টারভাল। এখানে লেখা আছে এই ব্যবধিতে বাম প্রান্তীয় বিন্দুটি সংশ্লিষ্ট আরও অন্তর্ভুক্ত, কিন্তু ডান প্রান্তীয় বিন্দুটি নয়। একে প্রতীকের সাহায্যে যদি আমরা প্রকাশ করি, এক পাশে হবে থার্ড ব্র্যাকেট আর এক পাশে হবে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো এখানে x এর মানটা দেওয়া আছে 3 থেকে বড় বা সমান, আবার 7 থেকে ছোট। তাহলে এখানে আমরা 3 এর পূর্বে আমরা থার্ড ব্র্যাকেট আর 7 এর পর আমরা দিচ্ছি ফার্স্ট ব্র্যাকেট। এখানে আমরা যখন অসমতার চিহ্ন আঁকবো তখন এখানে দেখো আমরা চিত্রটা কীরূপ হয়, যেরূপ আমরা সংখ্যা রেখায় দেখাচ্ছি। 3 এর উপরে যে বৃত্তটা দিলাম সেটা আমরা পূর্ণ ফিল আপ করছি, আর 7 এর উপর যে বৃত্তটা আমরা দিচ্ছি সেটা আমরা খোলা অবস্থায় আছে, মানে এটা খোলা ব্যবধি আর ওইদিকে হচ্ছে বদ্ধ ব্যবধি। এইরকম সংখ্যা রেখায় আমরা প্রকাশ করি, যা হচ্ছে বদ্ধ বা খোলা ব্যবধির ক্ষেত্রে। আর একইভাবে আমরা যদি খোলা বদ্ধ ব্যবধি আমরা বলি তখন হাফ ওপেন হাফ ক্লোজ ইন্টারভাল বলা হয়। এই ব্যবধিতে ডান পার্শ্বীয় বিন্দুটি সংশ্লিষ্ট
আরও অন্তর্ভুক্ত, কিন্তু বাম প্রান্তীয় বিন্দুটি নয়। একে প্রতীকের সাহায্যে আমরা যদি প্রথমে ফার্স্ট ব্র্যাকেট আর পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। এখানে দেখো দেওয়া আছে 3 থেকে বড় এক্স এর মান, আবার 7 থেকে ছোট বা 7-এর সমান। এখানে দেখো যেহেতু 7 থেকে ছোট বা 7-এর সমান, এইখানে এই সংখ্যা রেখায় যখন আমরা বসাইছি 7-এর উপরে যে বৃত্ত চিহ্নটি সেটা আমরা পূর্ণ করছি, মানে বদ্ধ অবস্থায়, কিন্তু 3-এর উপর যে বৃত্তটা সেটা আমরা ওপেন রাখছি, যা খোলা ব্যবধি। এইরকম আমরা বদ্ধ খোলা ব্যবধি এবং খোলা বদ্ধ ব্যবধি সংখ্যা রেখায় প্রকাশ করতে পারি। এখানে আরও কিছু ইম্পর্টেন্ট নোট দেখো দেওয়া আছে। ইম্পর্টেন্ট নোট হচ্ছে এম এর মান বলে দিছে 0 এবং কত ইনফিনিটিভ যদি হয় সেটটির ধনাত্মক বাস্তব সংখ্যার সেট বলা হয়, কারণ ব্যবধির এই সেটটির উপাদান 0, 0 থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। কারণ এখানে দেয়া ছিল 0 আর ইনফিনিটিভ, তাহলে এখানে উপাদান যেহেতু 0 থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যা সেট, অর্থাৎ সেটটিতে 0 অন্তর্ভুক্ত নয়, মানে 0 থেকে বড় সবগুলা এই সেটের অন্তর্ভুক্ত, কিন্তু 0 অন্তর্ভুক্ত নয়। এখানে দেখো 0-র উপরে আমরা ওপেন রাখছি, আর এইদিকে আমার ইনফিনিটিভ পর্যন্ত সংখ্যা রেখায় দেখানো আছে, মানে 0 ব্যতীত বাকি সবগুলা এখানে অন্তর্ভুক্ত, কিন্তু 0 অন্তর্ভুক্ত নয়। নিচেরটাতে দেখো, নিচে আমরা বলে দিছি একইভাবে M0 ইনফিনিটিভ, কিন্তু সেটটিকে অঋণাত্মক বাস্তব সংখ্যার সেট বলা হয়। এই রকম সেট যদি হয় সেটা অঋণাত্মক, কারণ ব্যবধির এই সেটটিতে উপাদান 0, এই 0কে ধরা হয়েছে, 0কে ধরা হয়েছে, যার কারণে 0-র উপরে আমরা ক্লোজড ইন্টারভালের মতো আমরা উপরের বৃত্তটা পূর্ণ করছি। আর এটা 0 থেকে বড় যে কোনো মান হতে পারে, যার কারণে এখানে 0 থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, অর্থাৎ সেটটিতে 0 অন্তর্ভুক্ত। তাহলে দেখা যাচ্ছে এই দুটোর মধ্যে তফাৎ হলো, প্রথমটাতে এইটাতে 0 অন্তর্ভুক্ত না হলে আমরা সংখ্যা রেখায় এইভাবে আঁকবো, আর যদি 0 অন্তর্ভুক্ত হয় তাহলে আমরা এই রকমের সংখ্যা রেখায় চিত্রটা অঙ্কন করব। এখন চলে আসো, আমরা যদি সংখ্যাগুলোকে আমরা সাজাই ছক আকারে, এক পাশে আমরা পাবো বাস্তব সংখ্যা আর এক পাশে অবাস্তব সংখ্যা। এইটা আমরা এমনিতেই জানি, সংখ্যাকে বাস্তব সংখ্যা পাচ্ছ, এইদিকে অবাস্তব সংখ্যা। অবাস্তব বলতে আমরা জটিল সংখ্যাকে বুঝি, 2i, -2i, 4 + 6i, এই সংখ্যাগুলো আসলে জটিল সংখ্যা। আমরা জটিল সংখ্যাতে এ নিয়ে আমরা আলোচনা করব। বাস্তব সংখ্যাকে আবার দুটা ভাগ হচ্ছে, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। এখানে উদাহরণ সহ দেয়া আছে বোঝার সুবিধার্থে। এখানে আবার মূলদ সংখ্যা দুই রকমের, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা ইন্টিজার, আর আরেকটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ, মূলদকে পার্ট করলে আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি আর ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকে আমরা 3টা পার্ট পেয়েছি অলরেডি, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে নিরপেক্ষ শূন্য, আর আরেকটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এগুলো আমরা আলোচনা করছি। এখন দেখো ভগ্নাংশকে যদি আমরা পার্ট করি, ভগ্নাংশকে আমরা 4টা অবস্থায় পাচ্ছি। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। আমরা এইগুলা সম্পর্কে জানি। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হর এবং লবের উপর ডিপেন্ড করে এটা প্রকৃত ভগ্নাংশ কিনা। যার হর ছোট, লব বড়, তাদেরকে কি বলা হয়, প্রকৃত না অপ্রকৃত, সেটা আমরা জানি। মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে সমস্তয় চলে আসে, যেমন এখানে দেয়া আছে 2 সমস্ত 5/3। আর দশমিক ভগ্নাংশগুলা দশমিকে, প্রত্যেকটাই দশমিক ভগ্নাংশে যাবে, কিন্তু আমরা আলাদাভাবে লিখলে ভগ্নাংশের ক্ষেত্রে একটা পাচ্ছি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। এখন দেখো আমরা পাচ্ছি পরম মান বা অ্যাবসোলিউট ভ্যালু। পরম মান বা অ্যাবসোলিউট ভ্যালু
বলতে আমরা বুঝি মোড অফ এক্সকেই আমরা পরম মান হিসেবে চিনি। x বিলংস টু r হলে x এর মান মোড অফ x দ্বারা সূচিত করা হয়। এখানে x এর মানটা দেখো, মোড অফ x কখন হবে? যখন x এর মান 0 থেকে বড় বা x 0 এর সমান হতে পারে, আবার 0 থেকে ছোট হলে সে মাইনাস হচ্ছে। মানে তিনটা শর্ত এখানে মোড অফ x এর জন্য সত্য। অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক যে কোনো সংখ্যার পরম মানই হচ্ছে ধনাত্মক সংখ্যা। আবার এখানে বলা হচ্ছে মোড অফ এক্স বলতে এখানে প্রত্যেকটা ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক তার মান কিন্তু হবে ধনাত্মক সংখ্যা। এখানে পরম মানের কিছু বৈশিষ্ট্য দেয়া আছে আমরা বা ধর্ম দেয়া আছে, প্রপার্টিজ অফ অ্যাবসলিউট ভ্যালু। এ বিলংস টু আর, প্রথমে দেয়া আছে এ বিলংস টু আর, মানে এ যদি বাস্তব সংখ্যা হয় তাহলে মোড অফ এ গ্রেটার দেন ইকুয়াল টু এ, মানে মোড অফ এ এর মান যা হবে তা নর্মাল এ থেকে বড় হবে বা সমান হবে। 2 নম্বর শর্ত কিন্তু গুণের ক্ষেত্রে, এ বি বিলংস টু আর, এ বি দুটোই যদি রিয়েল নাম্বার হয়, মোড অফ এ বি মানে এ বি এর গুণফল বের করে মোড দিয়ে যা হবে। আর আলাদাভাবে আমরা যদি মোড অফ এ ইন্টু মোড অফ বি লিখি, তার মান নর্মাল এ বি থেকে বড় হবে বা সমান থাকবে। তাহলে এটা গুণের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি। আর 3 নম্বর শর্তটা দেখো, 3 নম্বর শর্ততে এ বি বিলংস টু আর, এটা যুগের ক্ষেত্রে মোড অফ এ প্লাস বি এর যদি মডুলাস বের করি তখন তার ক্ষেত্রে লেস দেন ইকুয়াল টু মোড অফ এ প্লাস মোড অফ বি, মোড অফ এ প্লাস মোড অফ বি লিখা যায়। তখন এখানে দেখো নর্মালি এ প্লাস বি মোড, আর আলাদাভাবে করি যদি মোড অফ এ প্লাস মোড অফ বি থেকে ছোট হবে বা তার সমান হবে। এই প্রপার্টিসগুলো মনে রাখতে হবে। এখন দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা অংশ, ঊর্ধ্বসীমা ও ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। শর্ট কোয়েশ্চেনে সবসময় আসে, কোনো সেটের বৃহত্তম মান ও বৃহত্তম মানের চেয়ে বড় যে কোনো মানের ওই সেটের ঊর্ধ্বসীমা বা ঊর্ধ্বসীমার চেয়ে সবচেয়ে ছোট মানটি ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, যাকে সুপ্রিমাম সংক্ষেপে এসইউপি সেটের দ্বারা প্রকাশ করা হয়। এখানে দেখো এ দেয়া আছে a equal to -20, -13, -5, 0, 3, 8, 10, 30। এখানে দেখো এই সেটটির ঊর্ধ্বসীমা সর্বোচ্চ মান হচ্ছে 30, যার কারণে 30 এখানে আমরা সেটটির ঊর্ধ্বসীমা 30 এর আগে ক্লোজড ইন্টারভ্যাল দিছি, মানে সবচেয়ে বড় হচ্ছে 30। এরপরে আর যদি ঊর্ধ্বসীমা সেখানে কিন্তু নাই, কিন্তু আমরা এখানে ইনফিনিটিভ চিহ্ন দিছি, কারণ 30 থেকে যে কি বড় হয় সেগুলো হবে ঊর্ধ্বসীমা, কিন্তু এই 30-র পরে কিন্তু আর এখানে কোনো সংখ্যা উল্লেখ করে নাই, যার কারণে এখানে আমরা ইনফিনিটিভ চিহ্ন দিছি এবং ইনফিনিটিভ চিহ্নের কে আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করছি। তারপরে দেয়া আছে দেখো ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। এই ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র মানে বড়র মধ্যে সবচেয়ে ক্ষুদ্র, তাহলে বড়র মধ্যে সবচেয়ে ক্ষুদ্র এখানে 30, যার কারণে এখানে লেখা আছে সুপ্রিমাম অফ এ ইকুয়াল টু 30। একইভাবে দেখো দেয়া আছে নিম্নসীমা বা বৃহত্তম নিম্নসীমা। কোনো সেটের ক্ষুদ্রতম মান এবং ক্ষুদ্রতম মানের চেয়ে ছোট যে কোনো মান ওই সেটের নিম্নসীমা এবং নিম্নসীমার চেয়ে বড় সবচেয়ে বড় বৃহত্তম নিম্নসীমা, যাকে ইনফিমাম সেটের নাম দ্বারা প্রকাশ করা হয়। দেখো এখানে একটা সেট দেয়া আছে -20, -13, -5, 0, 3, 8, 10, 15 বা 25। এইখানে দেখো এই সেটটির নিম্নসীমা সবচেয়ে ছোট মান এখানে হচ্ছে -20, যার কারণে এখানে -20 দ্বারা ক্লোজ দেওয়া হচ্ছে, কিন্তু এর থেকে আরো ছোট হতে পারে সেটা দেয়া দিচ্ছি এখানে -ইনফিনিটিভ দেয়া এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে, কারণ এই মানটা আমাদের খোলা অবস্থায় আছে, এখানে এই সেটটার মধ্যে নাই। তাহলে এই সেটের মধ্যে বৃহত্তর নিম্নসীমা মানে এই ইনফিমাম অফ এ হবে
সবচেয়ে ছোট এখানে কত, এখানে হচ্ছে -20, যার কারণে বৃহত্তর নিম্ন সীমা হচ্ছে ইনফিমাম অফ a ইকুয়াল টু -20। মনে হয় বুঝতে পেরেছ। এখন তোমাদের জন্য একটি প্রশ্ন করি। দেখো এখানে একটা প্রশ্ন আছে, নিচের কোনটি অমূলদ সংখ্যা নয়। প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা নয়। এখানে 4টা অপশন দেওয়া আছে, তুমি যে কোনো একটি আনসার করতে হবে। এখন দেখো নিচের কোনটি অমূলদ সংখ্যা নয়, মানে প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি মূলদ সংখ্যা। তাহলে দেখো তো এখানে এতে দেয়া আছে 0.10100100001 ডট ডট দেয়া আছে। এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা, অসীম দশমিক সংখ্যা। তাহলে অসীম দশমিক সংখ্যা কি মূলদ সংখ্যা? অসীম দশমিক সংখ্যা মূলদ সংখ্যা নয়, তাই এটি একটি অমূলদ সংখ্যা। বি নাম্বারে দেয়া আছে 0.101101101 ডট ডট ডট। এইটা একটি পৌনঃপুনিক সংখ্যা, কারণ দেখো এখানে 101101101 দশমিকের পরে বারবার আসতেছে। তাহলে হচ্ছে পৌনঃপুনিক অসীম দশমিক সংখ্যা। এখন এইটা মূলদ না অমূলদ? আমরা জানি পৌনঃপুনিক অসীম দশমিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। সি নাম্বার দেখো √11 বর্গমূলযুক্ত মৌলিক সংখ্যা। আমরা জানি বর্গমূলযুক্ত মৌলিক সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা, তাহলে এটাও হবে না। পাইয়ের মান আমরা জানি সেটাও অমূলদ 3.1416, যার মান অমূলদ সংখ্যা। তাহলে দেখো এখানে আনসারটা হচ্ছে বি নাম্বার হচ্ছে আনসার, কারণ এটা পৌনঃপুনিক এবং অসীম দশমিক সংখ্যা যা মূলদ। এখানে ব্যাখ্যা দেয়া আছে প্রত্যেকটা। এ হচ্ছে পৌনঃপুনিক নয় এমন অসীম দশমিক সংখ্যা, তাই এটি অমূলদ। বি হচ্ছে এটি একটি পৌনঃপুনিক যুক্ত অসীম দশমিক সংখ্যা, তাই এটি মূলদ সংখ্যা। 3 হচ্ছে বর্গমূল যুক্ত মৌলিক সংখ্যা, তাই এটি অমূলদ। 4 নাম্বার দেয়া আছে এটি বিশেষ ধরনের অমূলদ সংখ্যা। তাহলে এটার আনসার হচ্ছে বি নাম্বার আনসার। এরকম প্রশ্ন থাকতে পারে যা তোমার পরীক্ষায় আসতে পারে। আরেকটি প্রশ্ন দেখো, এখানে দেখো এস একটা সেট দেয়া আছে। এস সেটের মান দেয়া আছে 1, 3/2, 5, 11/2। এই সেটের ঊর্ধ্বসীমা নির্ণয় করতে হবে। তাহলে সেটটির ঊর্ধ্বসীমা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে ঊর্ধ্বসীমা এখানে কত হতে পারে? সেটটির মধ্যে সবচেয়ে ঊর্ধ্বসীমা 1, 3/2, 5, 11/2। এখানে এই সেটটির মধ্যে সবচেয়ে বড় সেট হচ্ছে, মানে ভ্যালুটা হচ্ছে 11/2। তাহলে ঊর্ধ্বসীমা হচ্ছে 11/2। এখানে তো 11/2 এর উপরে অন্য কোনো সংখ্যা থাকতো, তাহলে আমাদের সবচেয়ে বড় সংখ্যা সেটা থাকতো। যার কারণে এখানে আমরা আনসার দিচ্ছি ঊর্ধ্বসীমা 11/2 অথবা 11/2 এর চেয়ে বড় যে কোনো সংখ্যা হতে পারে। আরেকটি প্রশ্ন দেখো, s equal to এখানে দেয়া আছে 1, 1/2, 1/3 ডট ডট দেয়া আছে। এই সেটের নিম্ন সীমা কোনটি? তাহলে এখানে ডট ডট উল্লেখ করছে, মানে এখানে আরো ভ্যালু আছে। তাহলে এইটার নিম্ন সীমা কত? এখানে সর্বোচ্চ নিম্ন সীমা দেয়া আছে সবচেয়ে ছোট, যেটা 1/3। তাহলে নিম্ন সীমা হতে পারে, যেহেতু ডট ডট দেয়া আছে, তাহলে নিম্ন সীমা 1/3 এর চেয়ে ছোট কোনো সংখ্যা হতে পারে। সে সংখ্যা হতে পারে 0। তাহলে নিম্ন সীমা 1/3 এর চেয়ে ছোট কোনো সংখ্যা। তাহলে এখানে 1/3 যদি শুধু থাকতো তাহলে 1/3 হতো, কিন্তু এখানে যেহেতু ডট ডট দেয়া আছে, মানে 1/3 এর থেকে আরো ছোট কোনো সংখ্যা হতে পারে। আশা করি প্রশ্নটির আনসার বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ ক্লাসটি করার জন্য। ভালো থাকো সবাই।